ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি লঙ্ঘন না করতে দুই পক্ষকে আহ্বান জানান তিনি। এর কিছুক্ষণ পরই তেহরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে তেল আবিব। সামরিক বাহিনীকে ইরানে হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাজ। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে তেহরান। গত ১৩ জুন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা এবং রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। এতে দেশটির সেনাপ্রধান সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। এতে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল। এরপর গত ২২ জুন ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে সরাসরি দেশটির সঙ্গে যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য সংঘাতে জড়ানোয় যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে বেশ সমালোচনার মুখে পড়েন রিপাবলিকান এই নেতা। এমনকি ইরাক যুদ্ধের মতো যুক্তরাষ্ট্র আরেকটি ভুল করল এমন কথাও উঠে। ট্রাম্পের হুঁশিয়ারির তোয়াক্কা না করে সোমবার কাতার ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সেই সঙ্গে ইরান ইসরায়েলের মধ্যেও চলতে থাকে পাল্টাপাল্টি হামলা। মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পরই সুর পাল্টান মার্কিন প্রেসিডেন্ট। বলেন, এখন শান্তির সময়। ইরান ও ইসরায়েলকে হামলা বন্ধ করে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানান ট্রাম্প। ঘাঁটিগুলোতে হামলার আগে ইরান যুক্তরাষ্ট্রকে আগাম সতর্ক করায় কোনো হতাহত হয়নি জানিয়ে দেশটিকে ধন্যবাদও জানান তিনি। এরপরই সবাইকে চমকে দিয়ে ইরান ও ইসরায়েল পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে ঘোষণা দেন ট্রাম্প। একে ১২ দিনের যুদ্ধ আখ্যা দিয়ে দুপক্ষকে অভিনন্দন জানান তিনি। ট্রাম্প জানান, ১২ ঘণ্টার মধ্যে সংঘর্ষ থামাবে ইরান ও ইসরায়েল, আর ২৪ ঘণ্টার মধ্যে পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হবে। এই যুদ্ধ বহু বছর ধরে চললে গোটা মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যেত বলেও জানান তিনি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধ হলে তারাও পাল্টা হামলা বন্ধ করবে। এছাড়া ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতির কথা নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। অভিযানের লক্ষ্য পূরণ হয়েছে বলেও দাবি তার। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনা করতে হংকং থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন। ডক্টর ফরিদ, আপনাকে স্বাগত। প্রথমেই যে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে তেল আবিব, এ বিষয়ে জানতে চাই যে তেল আবিব অভিযোগ করেছে কিন্তু তেহরান কিন্তু অস্বীকার করেছে। এই বিষয়টির সাথে আমি গাজা ইস্যুতে টানতে চাই যে গাজার হামাসের সাথে যখন যুদ্ধবিরতি হয় তখনও কিন্তু তেল আবিব এরকম অভিযোগ এনে আবার পাল্টা হামলা শুরু করে। এ বিষয়ে আপনার মতামত কি? আমাকে যুক্ত করার জন্য অনেক ধন্যবাদ। একটি বিষয় দেখেন, যেটি হলো যে ইসরায়েলের এটি কিন্তু পুরাতন কৌশল। ইসরায়েল যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে এরও আগে বহুবার, বিশেষ করে আমরা যদি দেখি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে। আম, একটি বিষয় আমরা দেখবো, যেটি হলো যে এই যুদ্ধবিরতি আসলে আমার আগে থেকে বোঝা যাচ্ছিল যে এটি সাস্টেনেবল হবে না, কারণ এটি কিন্তু মোস্টলি ডিপেন্ডস অন আপনার ইসরায়েলি মিলিটারি ফোর্স। তবে তেহরান কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যেটি হলো যে সর্বশেষ যে আহ, আপনার এখন একটি বিষয় যেটি হলো যে আবার ইসরায়েল তেহরানে হামলা করবে, তেহরান না, এবং আমরা যেটি জেনেছি সেটি হলো যে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস সে কিন্তু বলেছে যেটি হলো যে তার বাহিনীকে পুরোপুরি প্রস্তুত থাকার জন্য, এবং আপনি যেটি আপনারা বলেছিলেন সেটি হলো যে বিশেষ করে তেল আবিব সহ ইসরায়েলের বড় বড় শহরগুলোতে কিন্তু বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। তার মানে আজকের মধ্যে হয়তো বা আবার একটি বড় আমরা আমরা যদি বলি যেটা হলো যে মিলিটারি স্ট্রাইক ইরানে হতে যাচ্ছে, এবং ইরান ডেফিনেটলি তার আবার পাল্টা যে স্ট্রাইক সেটিও করবে। তার মানে আপাতত যেটি আহ, সারা বিশ্ব আশা করছিল যেটি হলো যে যুদ্ধবিরতি কার্যকর হবে, সেদিক থেকে আমার মনে হচ্ছে যেটি হলো যে সরে সরে গেছে। বিশেষ করে এখন আমি জানি না যেটি হলো যে ডোনাল্ড ট্রাম্প তার
যে সিজফায়ারের যে প্রপোজাল সেটি নিয়ে আবার সে কিভাবে ভাববে এবং কিভাবে সে ইসরায়েল এবং ইরানের মধ্যে মধ্যস্থতাকারী ভূমিকা হিসেবে আবার তার সে রোল প্লে করবে, সেটি এখন আবার অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে বলে আমার মনে হচ্ছে। ডক্টর ফরিদ, একটি একটি বিষয়ে জানতে চাই যে ইরানে যুক্তরাষ্ট্রের যে হামলা হয়েছে এ বিষয়ে কিন্তু রাশিয়া সতর্ক করেছিল যুক্তরাষ্ট্রকে যেন ইরানের এই সংঘাতে যুক্তরাষ্ট্র না জড়ায়। এরপরেও যুক্তরাষ্ট্র জড়িয়েছে এবং যুক্তরাষ্ট্রের হামলার পরে ইরান পাল্টা হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে। এরপরই যুদ্ধবিরতির ঘোষণা এলো হঠাৎ করে ট্রাম্পের পক্ষ থেকে। এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আম, একটি বিষয় দেখেন সেটি হলো যে হ্যাঁ, আমরা যদি দেখি সেটি হলো যে বরাবরই রাশিয়া ইসরায়েল ইরানের খুব ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত, এবং এই যুদ্ধে অন্তত চীনের চেয়ে রাশিয়ার যে অ্যাক্টিভনেস অনেক বেশি, অ্যাটলিস্ট ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভনেসটা অনেক বেশি। এবং ইভেন সর্বশেষ ইরানের পররাষ্ট্রমন্ত্রী যখন আপনার মস্কো ভ্রমণ করে, বিশেষ সফর করে, তখন কিন্তু রাশিয়ান প্রেসিডেন্ট কিন্তু বলেছে সেটি হলো যে আমরা ইরানকে সহযোগিতা করার জন্য প্রস্তুত। কিন্তু একটি বিষয় স্পষ্ট এখানে, যেটি হলো যে আপনি দেখে থাকবেন, যেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ইরানকে তার মিলিটারি সাপ্লাইজ, ইভেন মিলিটারি সাপোর্ট এবং স্ট্র্যাটেজিক সাপোর্ট দিয়ে আসছে, সেইভাবে কিন্তু ইরানের পক্ষে আপনি যদি বলেন যে মস্কো কিংবা আপনার বেইজিং কিন্তু সেভাবে সাপোর্ট দিবে না। অন্তত এটি এটি বলা যায় নিশ্চিত করে, যেটি হলো যে ওয়াশিংটন বা পেন্টাগন যেভাবে তাদের যেটা হলো যে ডিরেক্ট ইনভলভমেন্ট, বিশেষ করে ইসরায়েলের পক্ষে ইসরায়েলকে সাপোর্ট করার জন্য, তেমনটি কিন্তু তেহরান পাবে না, এবং পাওয়ার সম্ভাবনা খুবই কম। আহ এই জন্য আমি বলবো সেটা হলো যে এই যুদ্ধ এটি আপনি বলতে পারেন যে একটি অ্যাসামেট্রিক ওয়ার, মানে ইন টার্ম অফ আপনি যদি দেখেন্ট যে গ্রেট পাওয়ার ইনভলভমেন্টস অলরেডি কিন্তু আপনি যদি দেখেন যে ইসরায়েলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে আহ, অংশগ্রহণ করেছে, কিন্তু ইরানের পক্ষে এখনো পর্যন্ত কিন্তু কোনো মেগা পাওয়ার বা কোনো গ্রেট পাওয়ার্স কিন্তু ওইভাবে প্রত্যক্ষভাবে মিলিটারি সাপোর্ট কিন্তু সেভাবে দিচ্ছে না। হয়তো বা মিলিটারি ইকুইপমেন্ট সাপ্লাইয়ের ক্ষেত্রে হয়তো বা চীন করতে পারে বা রাশিয়া সেই সাপোর্ট দিতে পারে, কিন্তু যেটি হলো যে আপনার তাদের পক্ষ হয়ে যুদ্ধ করা, সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত তেহরান নিশ্চিত হতে পারেনি তাদের ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে, বিশেষ করে চীন এবং রাশিয়ার কাছ থেকে। সো এই জায়গায় আমি আমি যদি বলবো যেটি হলো যে এই যুদ্ধ ইরানের জন্য একটি বড় বিপর্যয় ডেকে আনবে, পাশাপাশি মধ্যপ্রাচ্য এবং 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 ইসরায়েলের জন্য। কারণ একটি বিষয় বলে রাখা ভালো, আপনি যদি দেখেন যেটি হলো যে ইসরায়েলের আমরা যদি বলি ল্যান্ড এরিয়া আপনার সেটি 75 টাইমস আপনার আমি যদি স্মলার দেন ইরান। এবং আপনি অন্যদিকে যদি দেখেন যেটা হলো যে ইন টার্ম অফ পপুলেশন, যদি দেখেন যেটি হলো যে ইসরায়েলের পপুলেশন ইভেন আপনার 8 to 9 টাইমস আপনার কি বলে স্মলার দেন ইরান। তার মানে হলো ইসরায়েল একটি খুব ছোট জায়গা, আর যদিও ইসরায়েলের ডিফেন্স সিস্টেম বা এয়ার ডিফেন্স ওয়ান অফ দ্য বেস্ট পৃথিবীতে। কারণ আপনি তারপর আমরা যদি দেখি যেটি হলো যে তাদের যে আমি যদি বলি যেটা হলো যে আহ, আকাশ ব্যবস্থা, সেটি কিন্তু বিপর্যস্ত, ভেঙে পড়েছে। সো এই জায়গায় কিন্তু ইসরায়েলেরও কিন্তু বড় ধরনের আহ, ধ্বংসের আলামত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং ইসরায়েল যদি এই যুদ্ধ কন্টিনিউ করে তাহলে কিন্তু তাদেরও আমি যদি বলি যেটি হলো যে খুব খারাপ পরিণাম বহন করতে হবে। এবং আরেকটি বিষয় যদি আপনি যদি দেখেন যে অর্থনৈতিক আহ আহ, এই ক্ষেত্রটি এই যুদ্ধের ফলে আমরা আমরা যদি জানি যেটা হলো যে ইসরায়েল প্রতিদিন 7.4 মিলিয়ন ডলার তাকে খরচ করতে হচ্ছে, বিশেষ করে তার এই ইরানের বিপক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য। অন্যদিকে ইরানের ইকোনমির অবস্থা কিন্তু ভালো না। ইরানের আমি যদি দেখেন যেটি হলো যে দীর্ঘদিন পশ্চিমা স্যাংশনের ফলে কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু খুবই বিপর্যস্ত। সো সব মিলিয়ে আমি যদি বলি সেটি হলো যে এটি দুপক্ষের জন্য, বিশেষ করে ইসরায়েল এবং ইরান, এবং আমি যদি লার্জার স্কেলে বলি সেটা মধ্যপ্রাচ্য এবং সারা পৃথিবীর জন্যই কিন্তু এই যুদ্ধের পরিণতি বা এই যুদ্ধের ইম্প্যাক্ট কিন্তু খুবই নেগেটিভ। এবং সেটি কিন্তু বিশ্ববাসী, আমার মনে হচ্ছে সেটা হলো যে খুব দ্রুত আরো বেশি আহ আহ, তীব্র আকারে সেটি দেখতে পাবে যদি এখন এই যুদ্ধবিরতি কার্যকর না হয়।
ডক্টর ফরিদ, আপনি যেমনটি বলছিলেন যে ইসরায়েলের পক্ষে আসলে এই ইরানের সাথে সংঘাত বেশি দিন চালানো সম্ভব না, কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে তাদের আছে সেটা এরই মধ্যে ভেঙে পড়ছে। আমরা অনেক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনও দেখেছি যে ইসরায়েল বেশি দিন এই সংঘাত চালিয়ে যেতে পারবে না। আবার গাজা ইস্যুতে কিন্তু অনেক আগে থেকেই ইসরায়েলে নেতানিয়াহু বিরোধী অনেক বিক্ষোভ হচ্ছে, তার পতন চাচ্ছে অনেকে, তার পদত্যাগ চাচ্ছে। তো সেটাও কি একটা কারণ কি না, অর্থনৈতিক ক্ষতি এবং এসবের পাশাপাশি, যে এ কারণেও কি তিনি, এরকম একটি প্রতিবেদনে এসেছে যে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে দিয়ে ইরানকে বলিয়েছে যে তারা যুদ্ধবিরতি চায়, যুদ্ধ আর বাড়াতে চায় না। তো এগুলো সবগুলো কি এটিও একটি কারণ কিনা? আপনি যথার্থই বলেছেন। ডেফিনেটলি এটি একটি বড় কারণ। আমি যদি বলি যেটি হলো যে এই জায়গায় ইসরায়েলের দুটি বিষয় কাজ করছে। প্রথমত আমি যদি বলি যে মিলিটারি এবং স্ট্র্যাটেজিক ক্ষেত্রে তারা এখন, আমি যদি বলি যে তাদের ইতিহাসে সবচেয়ে বাজে অবস্থায় রয়েছে। বিশেষ করে ইসরায়েল এত বিধ্বংসী ডিস্ট্রাকটিভ হামলার কোনোদিন কিন্তু তারা শিকার হয়নি, বিশেষ করে এই যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত। আরেকটি বিষয় হলো যে তাদের ইতিমধ্যে কিন্তু তারা সেভারাল বিলিয়ন ডলার্স কিন্তু তারা গাজায় খরচ করেছে। বিশেষ করে গাজায় যে এই গণহত্যা, এবং যেটি এখনো চলছে, আজকেও গাজায় 40-এর অধিক নিরীহ ক্ষুধার্ত মানুষকে হত্যা করেছে। সো এই জায়গায় কিন্তু তাদের হিউজ ইনভেস্টমেন্ট। সো এই এই আমি আমি যেমনটি বলেছিলাম সেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র ও কিন্তু, আপনি যদি বলেন যে ইসরায়েলের প্রতি তাদের যে সামরিক সাহায্য সহযোগিতা, সেই জায়গা থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অনেক বেশি মিতব্যয়ী নীতি অবলম্বন করে যাচ্ছে। সো মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু চায়নি যেটি হলো যেটি লার্জার স্কেলে যুদ্ধ হোক। বাট এখন মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে যাওয়ার ফলে কিন্তু সেটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের যে পলিসি সেটি থেকে কিন্তু পুরোপুরি সরে আসছে। সো এখন একটি বিষয় যেটি হলো যে তাদের যে ইনফ্রাস্ট্রাকচারাল আপনার আহ, আহ, কাঠামো, বিশেষ করে ইসরায়েলের, পাশাপাশি তাদের যে আর্থিক যে সামর্থ্য বা সামরিক যে সামর্থ্য, সেটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া বা তাদের পশ্চিমা মিত্র ছাড়া কিন্তু এই যুদ্ধ আসলে চালিয়ে যাওয়া সম্ভব নয়। ইরান আমরা যদি বলি, সেটি হলো যে কম্পেয়ার উইথ ইসরায়েল দুর্বল রাষ্ট্র, বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে। বাট এই যুদ্ধে কিন্তু দীর্ঘদিন চালিয়ে যাওয়ার ইসরায়েলের কোনো ক্ষমতা বা আর্থিক সক্ষমতা নেই। সো আমি আমি জানি না যেটি হলো যে আবার যদি তারা বিশেষ করে ইয়ার স্ট্রাইক করে তেহরানে, সেটি আবার কিভাবে ইরান কিভাবে সেটি জবাব দেয়, সেটির উপর আসলে কিন্তু অনেক কিছু নির্ভর করছে এখন। ডক্টর ফরিদ হোসেন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।